সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্রে গণতন্ত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরওয়ার সাদি। আজ আমাদের এই সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জনাব নূর আহমেদ বকুল, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ দেবনাথ এমপি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বসেছি বাংলাদেশের রাজনীতির গতিপথ নিয়ে আলোচনা করার জন্য। নানা রকম ঘটনাগুলো চারপাশে ঘটছে, সুপ্রিয় দর্শক, আপনারা সেটি জানেন। এই যেমন নতুন একটি রাজনৈতিক দলেরও আত্মপ্রকাশ হয়েছে, আরও দু একটি রাজনৈতিক দল হিসেবে কোনো কোনো সংগঠন আত্মপ্রকাশ করবে বলে জানান দিচ্ছে। দেশের সম্প্রতি সমাবেশ হচ্ছে, সাম্প্রদায়িকতার পক্ষে জনমত গড়ার কাজ চলছে এবং বিএনপির অনেকদিন পর একটি সম্প্রীতি সমাবেশ করেছে এবং সেই সমাবেশেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তাহলে সবকিছু মিলে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি আসলে এখন কেমন তা জানতেই এই আয়োজন। জনাব নূর আহমেদ বকুল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। কি মনে হচ্ছে আপনার, এখন রাজনীতিতে আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? ধন্যবাদ আজকের সঞ্চালক আপনাকে এবং আজকের আলোচনায় যে বন্ধুরা আছেন, বিএনপির নেতা আছেন এবং আওয়ামী লীগের নেতা, স্বেচ্ছাসেবক লীগের নেতা পঙ্কজ দেবনাথ আছেন, তার সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনি যে সূত্রপাত করতে বললেন আমাকে যে আসলে রাজনীতি কোন দিকে যাচ্ছে, এক কথায় যদি বলি তো রাজনীতি খুব ভালো দিকে যাচ্ছে। রাজনীতি যদি রাজনীতির জায়গায় থাকে তাহলে বলতে পারতাম যে না, রাজনীতিটা চলছে, আমাদের সকলের একটা কি বলে অংশগ্রহণ আছে, গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। আসলে তো সেরকম, কারণ কদিন আগেই যে দুর্ঘটনাটা ঘটলো এবার শারদীয় দুর্গা পূজায় এবং অষ্টমীর দিন থেকে নবমীর দিন, দশমী পরবর্তীতেও বেশ কিছুদিন ধরে, সেটা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক সন্ত্রাস করা হলো এবং সেই সন্ত্রাসের যে ফলাফল তা আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত না এবং মঙ্গলজনক না। এবং সেটাকে ঘিরে চলতি রাজনীতিতে যেটা হয় পারস্পরিক দোষারোপের রাজনীতি, এবং সেই দোষারোপের রাজনীতিতে যথারীতি বিএনপি আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিএনপিকে দোষারোপ করছে। এবং এখানে আমার একটা কথা, যে এই ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটলে যারা সরকারে থাকেন, রাজনৈতিক দায়িত্বে থাকেন, সরকার পরিচালনা করেন এবং রাষ্ট্রকে তারা সেই সময় তাদের সঙ্গে রাষ্ট্রও থাকে, তো এই ধরনের দুর্ঘটনা দায়টা কিন্তু তাদের ঘাড়ে খানিকটা হলেও বেশি বর্তায়। এখন দোষ দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তবে এক্ষেত্রে আমি এবারের ঘটনার কদিন ধরে খুব মনোযোগ দিয়ে আমি ফলো আপ গুলো দেখছিলাম। বিশেষ করে দুর্বৃত্তপনার রাজনীতির ফলাফল যেটা হয়, সেই দুর্বৃত্তপনার রাজনীতির ফলাফলের নমুনাগুলো এখানে পাওয়া যাচ্ছিল। কুমিল্লার যিনি ঘটনা সৃষ্টি করেছেন যে ছেলেটি, তার দুটো সাংবাদিকের মূলত আমি একেবারেই বলতে পারেন একটা তদন্ত রিপোর্টের মতো, একটা রাজীব নূরের আর একটা হলো ফারুক ওয়াসিফের, এবং দুটো রিপোর্ট পড়েই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সুপরিকল্পিত ঘটনা। এবং যিনি ইকবাল যেভাবে তিনি ঘটনা সৃষ্টি করেছেন, আর একটি পীরগঞ্জের ঘটনাও, যেটা বিশেষ করে পীরগঞ্জের ঘটনার যে তদন্তটা, সেখানে রাজীব নূর এবং ফারুক ওয়াসিফের, সেখানে আমি দেখলাম যে ঘটনাটা এমন ভাবে তৈরি করা হলো, আগুন লাগানো হলো একটা মাঠে, রটিয়ে দেওয়া হলো, মুসলমান ভাইরা পড়ে যাচ্ছে, অতএব চলো আক্রমণ করি। এবং সেই সৈকত মন্ডল রংপুরের ছাত্র বলছে, যদিও রংপুর কাইমার্কেলের ছাত্র, আদতে সে কাইমার্কেলের ছাত্র না, এদিকে সে প্রতিবন্ধী, কি বলে একটা কার্ড করে রেখেছে, তার বোধহয় বেনিফিটও সে নেয়। তার মানে একটা সে দুর্বৃত্ত হিসাবেই সে কিন্তু ওই অঞ্চলে পরিচিত, মন্ডল পরিবারের মধ্যে সে পরিচিত, মন্ডল পরিবারের ছেলে হিসাবে সে পরিচিত, কিন্তু দুর্বৃত্তপনার নমুনা তার মধ্যে পাওয়া গেছে। এবং এই সমস্ত দুর্বৃত্তপনা যারা করে এবং যারা ব্যবহৃত হলো বা ব্যবহার করা হলো বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা নিজেরা অ্যাক্টর হয়ে উঠলো, এগুলো কিন্তু বুঝতে হবে যে এই হঠাৎ করে এরকম ধরনের আক্রমণ তৈরির পেছনে একটা আন্তর্জাতিক বা জাতীয় ষড়যন্ত্র, যেটাই বলি না কেন, এই ষড়যন্ত্রগুলোর সাথে যুক্ত থাকে। এখন আমরা আজকে এই উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান,
এইখানে সাম্প্রদায়িক ইস্যুটা খুব সেন্সিটিভ। আপনারা যদি 64 সালের গল্প মনে থাকে, তাহলে সেই 64 সালের গল্প কাশ্মীরকে কেন্দ্র করে প্রতিনিয়ত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতো পাকিস্তানে, এবং 64 সালে হযরত বাল মসজিদ নিয়ে সেখানে আক্রমণ করা হয়েছিল এবং বহু লোক মারা গেছে। পরবর্তীতে আবার দেখেন, বা পাকিস্তানের সঙ্গে যে কোনো ঘটনাতেই একটা দাঙ্গা সৃষ্টি হলে সেটা ভারতে তার প্রভাব পড়ে। আমাদের দেশে এটা অন্তত মুক্তিযুদ্ধের 50 বছরের এই প্রাককালে এই ধরনের ঘটনা কিন্তু অতীতে এভাবে কিন্তু পারস্পরিক অ্যাক্ট রিঅ্যাক্ট করে নাই। যদিও ভারত আমাদের ভালো বন্ধু, আমাদের দেশ থেকে আমরা মুক্তিযুদ্ধে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, আমাদের কোটি মানুষ শরণার্থী তাদেরকে খাইয়েছেন, পড়িয়েছেন, কিন্তু এইবারে আমি একটু বিপজ্জনক আশঙ্কার গন্ধ পাচ্ছি। কারণ কুমিল্লার ঘটনার পরে বা পীরগঞ্জের ঘটনার পরে ত্রিপুরায় যেটা ঘটলো, বা কি বলে গোটা পশ্চিম বাংলায় এটা নিয়ে যেভাবে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে বা চলছে, এটা কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে বা আমাদের দেশের ঘটনা, দুর্ঘটনা যেটা ঘটেছে, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু যথারীতি 4 দিনের মধ্যেই অন্তত গুলি করে হলেও সাম্প্রদায়িকতার এই সন্ত্রাসকে ঠেকানোর চেষ্টা করেছেন। উদ্যোগটাকে নিঃসন্দেহে আমরা বলবো যে সম্মান জানানোর মতো। কিন্তু ঘটনা তো ঘটেই গেল, আঘাত তো পেয়ে গেল, ক্ষত তো হয়েই গেল। এখন এই ক্ষত মোকাবেলা করার জন্য আমাদের কিন্তু খুব জরুরি দরকার ছিল একটা জাতীয় ঐক্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে আমরা দোষারোপের রাজনীতি করতে যে মূল জিনিস আমরা হারিয়ে ফেলি। আমাদের যদি 21 আগস্টের বোমা হামলার ঘটনার কথা বলি, সেখানে জর্জ মিয়া তৈরি হয়ে গেল। হ্যাঁ, সে জর্জ মিয়ার কাহিনী হলো, কিন্তু আদতে মূল ঘটনার নায়কেরা সেখানে ধরা পড়লো না। এবারও কুমিল্লা এবং পীরগঞ্জে যা ঘটলো, দোষারোপের রাজনীতি করতে গিয়ে মূল লোককে আমরা হারিয়ে ফেলবো এবং পেছনের লোকটাকে আর খুঁজে পাবো না, এবং পরস্পর দোষারোপ করতে গিয়ে দেখা যাবে যে এটা আওয়ামী লীগ না বিএনপি, বিএনপি না আওয়ামী লীগ, এই করতে করতে আমরা মূল ঘটনা হারিয়ে ফেলবো। তা আমি এটার পাশাপাশি আরেকটা কথা এখানে বলি, যে আজকে রাজনীতির যেটা খুব দরকার আমাদের দেশে, মানুষ যেটা খুব আকাঙ্ক্ষিত আমাদের মানুষের কাছে, যে সেটা ভোটের রাজনীতি। আজকে ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হচ্ছে, এবং এই ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে আমি খেয়াল করছি বা আপনারাও খেয়াল করছেন যে একই দলের ক্যান্ডিডেট অন্য দল তো খুবই অংশগ্রহণ করছেন বলে মনে হয় না, 2-4 জন স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে একটা এলাকায় একটা এমপি সাহেব তার কয়েকটা কনস্টিটিউয়েন্সির যতগুলো ইউনিয়ন আছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করায় নিয়ে আসছেন। এখন প্রতিদ্বন্দ্বিতাই আর হচ্ছে না, এবং এই প্রতিদ্বন্দ্বিতা হওয়া না হওয়া, এই বিষয়ে নির্বাচনের নমিনেশন পাওয়া না পাওয়া, বকুল, এই প্রসঙ্গে আমি আপনার কাছে আমি আপনার কাছে বিস্তারিত শোনার জন্য এই প্রসঙ্গে আসব। কিন্তু আপনি যে কথাটি বললেন যে দোষারোপের রাজনীতির কারণ করতে গিয়ে মূল জিনিসই হারিয়ে যাচ্ছে, তা নিয়ে জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খানের একটু মন্তব্য শুনি। জনাব আহমেদ আজম খান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে আদৌ দেখতে পাচ্ছি না, আপনাকে না দেখতে পেয়ে এই আপনাকে এখন দেখতে পেলাম, আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক বৃন্দকে ধন্যবাদ, স্বাগতম সম্মানীয় দর্শক। দেখুন, আমার আগে যে সম্মানিত আলোচক কথা বললেন, অনেক কথাই আমার কাছে অনেক যৌক্তিক মনে হয়েছে। খুব সময়ের প্রয়োজনে কথাগুলো উনি বলেছেন। আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটাকে কিন্তু স্বাধীন করেছি, এবং সেই মুক্তিযুদ্ধ কিন্তু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বাংলাদেশের যে কত সম্প্রদায়, সকল ধর্ম এবং সকল সম্প্রদায়ের লোক ঐক্যবদ্ধভাবে কিন্তু আমরা সেই মুক্তিযুদ্ধ করেছি। কেন? তার চেতনা কি ছিল? তার চেতনা ছিল যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। চেতনা কি ছিল? যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব, একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। কিন্তু স্বাধীনতার 50 বছরে পা দিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে, এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কিন্তু খুব হতাশ হয়েছি। এই জন্যেই যে এই স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে
আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি, আমরা ভোটের অধিকারকে হারিয়ে ফেলেছি। আর এই যে সাম্প্রতিক ঘটনাবলী, আমি অনেকেই সংখ্যালঘু বলেন, আমার কাছে তারা অত্যন্ত সম্মানের, অত্যন্ত শ্রদ্ধার, আমি বলবো হিন্দু সম্প্রদায়। সেই সম্প্রদায়ের ভাইদের সবচেয়ে বড় যে অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব, সেখানে যে হামলা হলো, সেই হামলায় সরকারের নীরব ভূমিকায় আমি অত্যন্ত হতাশ হয়েছি। এই জন্যই হতাশ হয়েছি, হয়তো আমার পরে যিনি বা যারা বলবেন তারা বলবেন যে সরকারের ভূমিকা নীরব ছিল না। আমি বলবো সরকারের ভূমিকাই নীরব ছিল, এবং সরকার এখানে প্রশ্নবিদ্ধ। কারণ যে সরকারের যে গোয়েন্দা বাহিনী আছে শক্তিশালী, বাংলাদেশে 16টি গোয়েন্দা সংস্থা আছে, তারা কি করলো? এবং এই গত 5 বছরে একেবারে রামু থেকে শুরু করে নাসিরনগর, গাইবান্ধা, সুনামগঞ্জ, পীরগঞ্জ, যাই বলেন না কেন, গত 5 বছরে যত সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, কোনো একটাও কি গোয়েন্দা সংস্থা অগ্রিম রিপোর্ট সরকারকে দিতে পেরেছে? সরকার কি কোন রকমের পূর্ব ব্যবস্থা নিতে পেরেছে? নাকি তারা জানতো এবং তারা দিয়েছে, সরকার সেটা নেয়নি? কারণ বারবার কিন্তু আপনি দেখবেন যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরেই কিন্তু আক্রমণ হয়, অন্য সম্প্রদায় কিন্তু একেবারে বলা চলে যে এই রামুর ঘটনা ছাড়া আর কোনো দেখিনি। এর কারণ কি? এর কারণ এখানে সরকার ফায়দা লুটতে চায়। এই যে আমার আগে যে সম্মানিত ভাই বক্তব্য রাখলেন, বললেন যে এখানে ঘটনা ঘটেছে, আর ওই ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা বলছে যে মানে ঢুল চাপাচ্ছে যে আমাদের ভোট 3 গুণ বেড়ে গেল, আমাদের ভোট 3 গুণ বেড়ে গেল। তাহলে এদিকে আওয়ামী লীগ সরকার ফায়দা নিতে চায়, ওদিকে ভারতের বিজেপি ফায়দা নিতে চায়। এই যদি আমাদের এই 50 বছরে দাঁড়িয়ে আমাদের এই অবস্থা হয়, স্বাধীনতার চেতনা তো ভুলুণ্ঠিত হয়ে গেছে, তাহলে তো কিছু থাকবে না। আপনারা জানেন যে এই 50 বছরে এই সময়ে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, নির্বাচন যেখানে সরকার জাদুঘরে পাঠিয়ে দিয়েছে নির্বাচনী ব্যবস্থা। সেজন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে গত 10 বছরে বিএনপি বহু নির্বাচনে অংশ নিয়ে দেখেছে যে এর নির্বাচন হয় না, হয় দিনের ভোট রাতে হয়, অথবা দিনেই সিল মারা হয়, জনগণকে ভোট দিতে দেওয়া হয় না, অতএব বিএনপি যাবে না নির্বাচনে। এই সিদ্ধান্তের পর শুধু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনেও আপনি সহিংসতা দেখেন। স্বাধীনতার 50 বছরে এটাই কি স্বাধীনতার চেতনা, যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা নিরাপদ থাকবে না? পরিকল্পিতভাবে তাদের উপরে হামলা করে ফায়দাটা সরকার নিতে চাইবে, এটাই কি স্বাধীনতার চেতনা? যে গণতন্ত্র থাকবে না, এটাই কি স্বাধীনতার চেতনা? যে নির্বাচন ব্যবস্থাকে জাদু ঘরে পাঠিয়ে দেয়া হবে এবং বিরোধী দলকে নির্মম নির্যাতন করা হবে। আজকে বিরোধী দলের প্রায় 2000 কম বেশি নেতা কর্মী গুম খুন হয়ে গেছে। আজকে বিরোধী দলের অন্তত 10 লক্ষ পরিবার নিঃস্ব হয়ে গেছে। আজকে বিএনপির প্রায় 50 লক্ষ নেতা কর্মী হামলা মামলায় পর্যুদস্ত। এটাই কি স্বাধীনতার চেতনা? আর এই স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আর সেজন্যই বিএনপির লড়াই অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। জানেন যে 3 দিন আগে আমরা যে সম্প্রীতির র্যালিটা করতে চেয়েছিলাম, আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। শুধু 1 ঘন্টার জন্য একটা সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশের অনুমতি দেওয়া হলো, সকাল থেকে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার শুরু করে দিয়েছে এবং আতঙ্ক তৈরি করে দিয়েছে। আমি যখন পার্টি অফিসের কাছাকাছি গেলাম, দেখলাম চতুর্দিকে অসংখ্য পুলিশ এবং নেতাকর্মীরা শঙ্কিত, আতঙ্কিত। এর মধ্যে আমরা সমাবেশটি করলাম, কিন্তু ফেরার পথে আইন শৃঙ্খলা বাহিনী নারকীয় কর্মকাণ্ড চালালো। তারাই কর্মকাণ্ড চালানো, বিএনপির অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হলো, বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হলো, আবার
2000 নেতা কর্মীর নামে তারাই মামলা দিল। জি, জনাব এই যে অ্যাডভোকেট আহমেদ আজম খান। এমন একটা বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করিনি, এটা স্বাধীনতার চেতনা নয়। জি, আপনার কাছে আবার আমি আসবো। আপনার কথা সূত্র ধরে আমি জনাব পঙ্কজ দেবনাথের কাছে যাচ্ছি। জনাব পঙ্কজ দেবনাথ, অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছেন যে সাম্প্রতিক ঘটনাবলিতে সরকার প্রশ্নবিদ্ধ এবং সরকার সাম্প্রতিক ঘটনা থেকে ফায়দা লুটেছে। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। নিউজ 24 পরিবারকে ধন্যবাদ। আমাদের নেতা সর্বজনীয় ছাত্র ঐক্যের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা বকুল ভাই আছেন, ছাত্রমৈত্রীর খুব সাহসী নেতা। আমাদের বিএনপি নেতা আহমেদ আজম খান আছেন। সবাইকে সালাম জানাই, শ্রদ্ধা আমাদের সকল দর্শক শ্রোতাবৃন্দকে। আসলে আহমেদ আজম খান সাহেব খুব সফট টোনে তিনি 50 বছরে কি চেয়েছেন, কি পেয়েছেন, তার আবেগতাড়িত কণ্ঠে বলার চেষ্টা করছিলেন। এই স্বাধীনতার 50 বছরে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হবে রাজনীতির নামে। স্বাধীনতার 50 বছর যাবৎ রাজনীতির নামে স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দেব। স্বাধীনতার 50 বছরে দেশকে এগিয়ে নেওয়ার ছলে বা এগিয়ে নেওয়ার বিপরীতে দাঁড়িয়ে দেশের টাকা পাচার করব, জঙ্গিদের মদত দেব, এটাও কিন্তু একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে আমাদের কাম্য ছিল না। কারণ আমার বাবা, আমার পূর্বসূরীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সাহসের সাথে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো যুদ্ধ করে কাটিয়েছেন, পরিবারকে বঞ্চিত করেছেন। কাজেই এই দেশের প্রতি আমাদের যেমন দায় আছে, দেশের কাছে আমাদের চাওয়াও আছে। সেই কারণে বলছি যে এই রাজনীতির নামে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করা, স্বাধীনতা বিরোধীদের দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গি রাষ্ট্র কায়েম করা, এটিও আমাদের কাছে কাম্য ছিল না। আমি যেটা বলছি যে একটা কথা আছে যে রোম যখন পড়ে নিরু তখন বাঁশি বাজায়। আসলে বিএনপি সবসময় এই ধরনের সস্তা ফায়দা লোটা রাজনীতিতে বিশ্বাস করে। আমরা দল ক্ষমতায়, আওয়ামী লীগ সরকারি দল, এটি সবাই জানে। অতএব এর মধ্যে যাই কিছু ঘটবে, কিছু না কিছু দায় দল বা সরকারের প্রতি আসবে, সরকার বিব্রত হবে। এই যে সাম্প্রদায়িক সন্ত্রাস যেটা হয়ে গেল নোয়াখালী, ফেনী, কুমিল্লা বা পীরগঞ্জে, গাইবান্ধায়, কুড়িগ্রামে বা সকল বান্দরবনে হয়েছে, কিশোরগঞ্জে, অনেক জায়গায় হয়েছে, এতে অবশ্যই সরকারের কে বিব্রত করবার জন্যই এই ষড়যন্ত্র। সরকার কেন নিজে এগিয়ে গিয়ে এই কাজটা করতে যাবে, নিজের বিপদ নিজে কেন ডেকে আনবে? আমরা মনেই করি, আমরা সবসময় দেখছি, আপনি দেখবেন, আমরা যদি হেফাজতের আন্দোলনের কথা একটু মনে করি, হেফাজতের আন্দোলনের 2 দিন আগে যখন আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিলেন, নিজে একেবারেই ফোন করলেন শুধুমাত্র গণতন্ত্রের জন্য নির্বাচন, সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তনের জন্য নির্বাচন হচ্ছে একটি অপরিহার্য অধ্যায়, সেই নির্বাচনের জন্য সংলাপের প্রস্তাব দিলেন, আলোচনার প্রস্তাব দিলেন। তখন বিএনপি নেত্রী বললেন যে পালাবার পথ পাবেন না, তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং দরজা বন্ধ রাখলেন। তিনি মনে করেছেন ওই যে হেফাজত আন্দোলন করবে, ৭৭ ঘেরাও করবে, ওর মধ্যে দিয়ে সরকার হয়তো বেকায়দায় পড়বে, সেখান থেকে তিনি ফায়দা লুটবেন। হেফাজতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডতেই বিএনপির সমর্থন, বিএনপি নেতৃবৃন্দ সাদেক হোসেন খোকা সহ সবাই যখন ঝাঁপিয়ে পড়তে বললেন, হেফাজতের পাশে দাঁড়াতে বললেন, কেউ দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেটি বড় কথা না, মনে করা হচ্ছে যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড, সাম্প্রদায়িক সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস দিয়েই বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, গণতন্ত্র, সাংবিধানিক ধারাকে ব্যাহত করতে চায়, যেটি তাদের জন্মই হচ্ছে একটি মানে আজন্ম পাপ। অসাংবিধানিক ধারায় মিলিটারি ব্রুকেটের মাধ্যমে, ডিক্টেটরের মাধ্যমে তার ক্ষমতা দল গঠন করা, এটা হচ্ছে একটা স্বাধীনতা বিরোধী, যুদ্ধবন্দীদের নিয়ে তাদের রাজনীতি, অর্থাৎ বাংলাদেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী যত অপকর্ম সবটাই কিন্তু শুরু হয়েছে বিএনপি দিয়ে। বিএনপি হচ্ছে মাস্টার মাইন্ড বাংলাদেশের অপরাজনীতির, নষ্ট রাজনীতির মাস্টার মাইন্ড হচ্ছে বিএনপি। তিনি ইউনিফাই বলেন, এটি বৃক্ষের মতো ছায়া ধরে আছে সমস্ত দুষ্ট চক্রের উপরে বিএনপি রাজনীতির নামে। আমাদের বক্তব্য হচ্ছে এই যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা, একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করে এর মাঝখান থেকে বিএনপি ফায়দা ওঠে। ঠিক যেমন দেখবেন আপনি যে রোহিঙ্গা ক্রাইসিসটা শুরু হলো, নেত্রী দেশের বাইরে, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে,
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হবে, ঠিক ওই সময়টা বিএনপির ভূমিকা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রীকে স্যালুট জানাই, তিনি মানবতার মা, তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, মানবিক আবেদনে সাড়া দিয়েছেন। বিএনপি সেখান থেকেও ফায়দা লুটবার চেষ্টা করছিল। আমার মনে আছে হাইকোর্টে যে রায়টি, একদিকে বিচারপতি সিনহা সহ হাইকোর্টের ওই জাজমেন্ট, সেখান থেকে বিএনপির ফায়দা, অর্থাৎ সকল নষ্ট দুষ্ট প্রক্রিয়ায় একটি হাঙ্গামা, বিশৃঙ্খলা, নাশকতার মধ্য দিয়েই বিএনপি তার ফায়দাটা হাসিল করতে চায়। এটা হচ্ছে বিএনপির মূল বৈশিষ্ট্য। আমরা তা চাই না। আমরা চাই না বলেই মুঘল ভাই ধরাত্রী বলেছেন, গুলি করে হলেও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান, সরকারের অবস্থান জননেত্রী শেখ হাসিনা প্রকাশ করেছেন যে আমার টলারেন্স, তার বক্তৃতায় স্পষ্ট বলেছেন এমন শাস্তি দেব যাতে কেউ জীবনে এই কথা সাহস না পায়। এত বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। তারপরেও যারা দুঃসাহস দেখিয়েছেন হাজীগঞ্জে বা চৌমোহনীতে বা পীরগঞ্জে, কাউকেই কিন্তু ছাড়া হচ্ছে না। গোয়েন্দা তথ্য অনুযায়ী গোয়েন্দা এবং সাহসী সাংবাদিকরা কিন্তু অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে কারা কারা ঘটনায় জড়িত, ইকবালের মাস্টারমাইন্ড কে, মেয়র সাকু সাহেবের সবটাই কিন্তু আমরা দেখেছি। লম্বা সময় নেব না, কাজে এখানে আমানুল্লাহ আমান সাহেবের ভিডিও, আমাদের একটা বিরতিও নিতে হবে, রেকর্ডিংটা আমরা পেয়েছি, আমরা ভুলু সাহেবের রেকর্ডিংটা, ক্লিপিংটা আমরা পেয়েছি। বিএনপি যে এই নাশকতায় জড়িত, এটি কিন্তু আমানুল্লাহ আমান সাহেব এবং বরকতুল্লাহ ভুলু সাহেবের টেলিফোন সংলাপ এবং ইকবালের নেটওয়ার্কিংটা, ইকবালের যেটা নাজনীন মুন্নি নিয়ে এসছেন একেবারে ইলেকট্রনিক মিডিয়া ৭১ টেলিভিশনে, তাতেই প্রমাণিত হয়েছে এই টোটাল নাশকতার মধ্যে বিএনপি জড়িত। ধন্যবাদ। একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, আপনাকে দিয়ে শুরু করছি। জনাব পঙ্কজ দেবনাথ বলছেন যে সাম্প্রতিক সহিংসতায় বিএনপির ইন্ধন রয়েছে, কি বলবেন আপনি? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং আপনাকে আমি প্রশ্ন করেছি। আমি আপনাকে কিন্তু পুরোপুরি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি আবারও বলি, আমি পঙ্কজ দেবনাথের কথার সূত্র ধরেই আপনাকে প্রশ্ন করছি। তিনি বলেছেন যে সঞ্চালকের সাউন্ডটা একটু বড় করতে হবে। জি, তিনি বলেছেন যে অ্যাঙ্করের লাউডটা, ভয়েসটা লাউড করা লাগবে। জি, জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান আমাকে শুনতে পাচ্ছেন এখন? জি জি, এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার। জনাব পঙ্কজ দেবনাথ অভিযোগ করছেন যে সাম্প্রতিক এই সহিংসতার সঙ্গে বিএনপির ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করলেন। জি, তিনি অভিযোগ করতেই পারেন, কারণ এর আগে যিনি বক্তব্য রেখেছেন আমারও আগে, তার মুখ থেকেই বেরিয়ে এসছে যে বাংলাদেশে যারাই ঘটনা ঘটাক না কেন, দোষারোপের রাজনীতি বাংলাদেশে এখন বিদ্যমান, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই সকল ঘটনার দায় সরকারের, এটা বুঝতে হবে। এখন উনি যে বললেন যে বিএনপির রয়েছে, তো বিএনপি যদি এ ঘটনা ঘটায়, তাহলে ছাত্র লীগের নেতা ওই যে মন্ডল, তাকে তড়িঘড়ি করে বহিষ্কার করা হলো এবং তার ইন্ধনে ওখানকার যে একজন মুয়াজ্জিন, কি নাম যেন ভদ্রলোকের, তিনি পীরগঞ্জের ঘটনা ঘটিয়েছেন। আচ্ছা, এই যে নাসিরনগরের ঘটনা, সেখানে আওয়ামী লীগের নেতা ধরা পড়েছে। এই যে গাইবান্ধায় ঘটনা, অর্থাৎ গত 5 বছরে যতগুলো সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, সবগুলোর সাথেই আওয়ামী লীগ বা সরকারি দলের অঙ্গ সংগঠন বা কোনো কারুর সম্পৃক্ততা পাওয়া গেছে। তো সেগুলো কি তাহলে বিএনপি? আর বিএনপি যদি এই ঘটনা ঘটাবে, এখন 71 টেলিভিশনকে দিয়ে নানা রকমের কাটিং করে প্রতিবেদন দেয়া হচ্ছে, অনেক টেলিভিশনকে দিয়ে দেয়া হবে। কেন বাংলাদেশের এত শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকতে এটা আগে দেখলো না যে বিএনপি এই ষড়যন্ত্রটা করছে? এখন বিএনপিকে ফাঁসানোর জন্য কত রকম সরকারি পরিকল্পনা হচ্ছে, কেন এর আগে সেটা হলো না? কেন বাংলাদেশের যে ইসরায়েলি স্পাইওয়্যার এনেছে, আমরা পত্র পত্রিকায় দেখি যে তারা সবকিছু অগ্রিম তাদের ইনফরমেশন দিয়ে থাকে। ওই সেই স্পাইওয়্যারের কাজ কি? নাকি শুধু বিএনপি কে দমানোর জন্য, তাদের কে ই করবার জন্য, তাদের কে আড়ি পাতবার জন্য? এই যে ভারতে গত পরশুদিনই দেখলাম পত্রিকায়, আড়ি পাতা নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলছে এটা চলবে না এবং কমিটি করে দিয়েছে অলরেডি। কিন্তু বাংলাদেশে তো সেগুলো নাই, কারণ বাংলাদেশ এখন একটা অগণতান্ত্রিক
এবং সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হয়েছে। কাজেই এই যে বললেন যে হেফাজত, হেফাজত কাদের বন্ধু? সরকারের বন্ধু। এখন পর্যন্ত বিচারপতি সিনহা কাদের নিয়োগপ্রাপ্ত? এই সরকারের নিয়োগপ্রাপ্ত। এই যে 5 বছরের সাম্প্রদায়িক হামলা, সব আওয়ামী লীগ জড়িত। এখন যদি বলেন যে হ্যাঁ সবই মানলাম, তবু ওই কেষ্ট ঠাকুরই দায়ী, মানে বিএনপি দায়ী, তো কিছু বলার নেই তো। জি, কিন্তু আসছি আমি আপনার কাছে যে আসছি। কথাটি বলবো, একটু শেষ করি। আমার পূর্ববর্তী বক্তা একটা কথা বলেছেন যে এই ধরনের ঘটনায় একটা দেশপ্রেমিক সরকারের উচিত জাতীয় ঐক্য গড়ে তোলা, কিন্তু আমরা কিন্তু এই সরকারের সেগুলো দেখিনি। সেই জাতীয় ঐক্য আমরা ওই বিডিআর মিউটিনিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন বলছিলেন যে সরকারকে সহযোগিতা করবার জন্য আমি তৈরি আছি, সরকার কি বলল? আমাদের কি ছেলে মেয়ের বিয়ে নাকি যে তাকে দাওয়াত করতে হবে? এই যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল মাঝখানে, তখনও আমরা বলেছিলাম যে আসুন জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্মূল করি। সরকারি দল কি বলল? অলরেডি জাতীয় ঐক্য হয়ে গেছে। অর্থাৎ তারা জাতীয় ঐক্য চায় না, তারা বাংলাদেশে শান্তি চায় না, তারা গণতান্ত্রিক বাংলাদেশ চায় না, তারা জনগণের মালিকানায় বাংলাদেশ চায় না, জনগণের ভোটে বিশ্বাস করে না। যে কারণেই তারা যেন তেন ভাবে কথা বলেন, তারা ক্ষমতার দাম্ভিকতায় কথা বলেন। আমরা কখনোই সেটা বিশ্বাস করি না। আর বিশ্বাস করি না বলেই আমরা অহিংস, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। জি, জনাব পঙ্কজ দেবনাথ, জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান তো অভিযোগের তীর সরাসরি সরকারের দিকেই ছুড়ে দিলেন, কি বলবেন আপনি? আনমিউট। জি, আপনি আনমিউট। বিএনপির নেতৃত্ব বাংলাদেশে গোলযোগ, সহিংসতা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এর মাঝখান থেকে ফায়দা হাসিল করতে চায়, যেটি জনাব আহমেদ আজম খান নিজেই মনে করে দিলেন যে বিডিআর মিউটিনির কাহিনী। আমি যদি ছোট্ট সবিনয়ে বলতে চাই, বিডিআর মিউটিনি, আমরা জানি যে বেগম জিয়া বেলা 12টার আগে ঘুম থেকে ওঠেন না। ওই দিন 25 তারিখ ভোর 6টায় ওঠে তিনি কোথায় গেলেন, 3 দিন কোথায় ছিলেন, পরে জানা গেছে পাকিস্তান ছিলেন কিনা জানি না। এই কাজেই বিডিআর মিউটিনিতে যে বিএনপি নেত্রীর ইন্ধন রয়েছে, মাত্র 1.5 মাসের একটা গণতান্ত্রিক সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া এত বড় একটি নৃশংস হত্যাকাণ্ড। আর তা না হলে কেন ওই প্রথম 3 দিনে বিএনপি কাউকেই পাওয়া গেল না? বিএনপি নেত্রী কোথায় কেউ জাতি জানে না, তিনি কোনো কল দিলেন না, পাশে দাঁড়ালেন না। আওয়ামী লীগ জননেত্রী সেখানে নেতৃত্বে আমরা ঝুঁকি নিয়ে পাশে গিয়েছি, দাঁড়িয়েছি, রাতে বিরাতে ওই রাতে আমাদের নেতৃবৃন্দ পাশে গিয়েছেন। বিচারের প্রক্রিয়া দেখা গেল বিএনপির বিখ্যাত আইনজীবীরা সব খুনিদের পক্ষে। কাজেই ওই বিডিআর মিউটিনিতেও যে বিএনপির ইন্ধন রয়েছে, বিএনপি ষড়যন্ত্র করে গণতান্ত্রিক যাত্রাকে ধ্বংস করতে চেয়েছে। আমরা ফখরুদ্দিন মাইনুদ্দিন ইয়াজউদ্দিন, তারও আগে বিএনপি জামাতের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে প্রায় 230 জনের মতো সাথী সহযোদ্ধার প্রত্যক্ষ আন্দোলনে শহীদ হয়েছেন। এরপরে 2001 থেকে 2006 শাহাবুদ্দিন কমিশন রিপোর্ট অনুযায়ী প্রায় 3600 মাইনরিটি পরিবার ধর্ষিত, লণ্ঠিত, নির্যাতিত হয়েছে। 40,000 নেতাকর্মী পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া, দেশ ছাড়া হয়েছে। কাজেই ওই বিএনপি জামাতের দুঃশাসন তো আমরা ভুলিনি। আমরা বিএনপি জামাতের দুঃশাসনকে রক্ষার জন্যই, বিপর্যস্ত বিএনপিকে রক্ষার জন্যই ফখরুদ্দিন মাইনুদ্দিন ইয়াজউদ্দিনের 111, সেই 111 এর বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা বিনা অপরাধে, বিনা কারণে 11 মাস জেল খেটে আমরা তাদেরকে দ্রুত মাত্র 22 মাসের মাথায় তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছি। বঙ্গবন্ধু কন্যাই কিন্তু প্রতিদিন কোর্টে গিয়ে সাহসের সাথে মুখ খুলে কথা বলেছেন। তিনি সাহসের লাঠিতে ভর করে দেশে ফিরে এসেছেন। যদি প্রসঙ্গটা ঘুরে যাচ্ছে, আমি সেখানে বলছি যে গণতন্ত্র উত্তরণের যাত্রায় আমাদের ত্যাগ রয়েছে, আমরা নির্যাতিত হয়েছি, কষ্ট ভোগ করেছি। সেই অসাংবিধানিক সরকারকে পরাভূত করে গণতন্ত্রের যাত্রা তখনই মাত্র 49 দিনের সরকারকে বিডিআর মিউটিনির মতো একটি মেধাবী সেনা অফিসারদের হত্যার মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করা। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি অনেক পুরনো মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী নিজের হাতের লেখা একেবারে সাদা মাটা কাপড়ে পরে একটা তার ভাষণের মধ্য দিয়ে নিশ্চিত গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচালেন। তার নিজের হাতে, আমরা তখন যমুনাতে বসা, বা আপনার নিজে নেমে আসলেন, নিজের হাতে দাঁড়িয়ে থেকে নিজের হাতে লিখে মাত্র 9 মিনিট না 8 মিনিটের একটি ভাষণের মধ্য দিয়ে তিনি
গৃহযুদ্ধের হাত থেকে দেশকে বাঁচালেন। কাজেই দেশের জন্য, গণতন্ত্রের জন্য শেখ হাসিনার কাছে আমরা ঋণী। আজকে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে যারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায়, আমাদের খান বারবার বলছেন গণতন্ত্র নাই, ভোট নাই। আসলে ভোটবিহীন বাংলা গণতন্ত্র, আপনি দেখেন বিএনপির জন্ম 1978 সালের 1 সেপ্টেম্বর, আর 79 সালে নির্বাচন হয়েছে 79 ফেব্রুয়ারিতে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাসের মাথায় একটি দল কত সিট পেল? 270 সিট, প্রায় 230 সিট। 230 সিট পেল বিএনপি। এটা কি নাটক না তামাশা? 79 সালের নির্বাচনে তারও আগে রেফারেন্ডাম, হানা ভোট, টোটাল ভোটের চেয়ে হা পক্ষে ভোট বেশি পড়েছে। ভোটের ব্যবস্থাকে ধ্বংস করেছে মূলত বিএনপি। সেইখান থেকে আমরা এই সামরিক স্বৈরাচারের জঞ্জালকে ছিন্ন করে গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখতে চাই। বিএনপি সহযোগিতা করলে, রাজনৈতিক দায়িত্বশীল আচরণ করলে, ভোটের প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে কিন্তু ভোটটা আরো স্বচ্ছ হতে পারত। আজকে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত কোথাও বিএনপি অংশগ্রহণ করছে না। অংশগ্রহণ করলে একটা কনস্টিটিউয়েন্সিতে 4 জন প্রার্থী, 3 জন প্রার্থী, মনোনয়ন বাণিজ্য, অর্থাৎ তামাশা, প্রহসন। তারা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, যদি দাবি করেন তারা রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, তাহলে তো সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রাখতে অপরিহার্য অধ্যায় হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনী প্রক্রিয়াকে সংহত করা, বারবার নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র সেখানে সংহত হবে, প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এখানে সামরিক শাসন আসবে না, অসাংবিধানিক শাসন আসবে না, অনির্বাচিত সরকার আসবে না। এই পথকে রুদ্ধ করতে গেলে নির্বাচন অপরিহার্য। ইউনিয়ন নির্বাচনে আসবেন না, উপজেলা নির্বাচনে আসবেন না, জাতীয় নির্বাচনে আসবেন না। নির্বাচনে এলেও আপনি করবেন প্রহসন, এক সিটে 3, 4, 5 জন প্রার্থী দেবেন। ফখরুল সাহেব বলবেন এক কথা, আহমেদ আলম সাহেব বলবেন এক কথা, তারেক রহমান বলবেন আরেক কথা। সিদ্ধান্ত নিতার মধ্য দিয়ে নেতৃত্বের কোন নিয়ন্ত্রণ নেই দলের ভিতরে। সেই কারণে আজকে ওরা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, মূলত গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। আমরা চেষ্টা করছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা, প্রাতিষ্ঠানিক রূপ দিতে বঙ্গবন্ধু করার নেতৃত্বে। আমরা মনে করি আমরা সফল হচ্ছি, এবং একের পর এই অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অসাংবিধানিক অপশক্তিকে পরাভূত করে গণতন্ত্রের জয়যাত্রা অব্যাহত রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কথা সূত্র ধরে জনাব নূর আহমেদ বকুলের কাছে যেতে চাই। জনাব নূর আহমেদ বকুল, আপনিও নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন, কিন্তু জনাব পঙ্কজ দেবনাথ অভিযোগ করছেন যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে আসলে বিএনপি, এবং এখনো করছে। কি বলবেন আপনি? ধন্যবাদ। পঙ্কজ দেবনাথ অবশ্যই কিছু তার ডিফেন্স নেবেননি, এটা স্বাভাবিক। কিন্তু আমি একটু পেছনের কথায় যেতে চাই। প্রথম কথা হলো যে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটাকে বা নির্বাচনী প্রতিষ্ঠানটাকে এখনো পর্যন্ত এটাকে একটা আইনি ব্যবস্থার মধ্যে আমরা আনতে পারি। এটা একটা বড় অ্যাকিলিস হিল, আমরা একটা বড় দুর্বল জায়গা আজকে চলছে। যে যখন ক্ষমতায় আসেন জোজ্জাল মুলুকতারের মতো গায়ের জোরে তার নির্বাচনী প্রক্রিয়াটাকে তারা পরিচালনা করেন। এবং এটা ছিল বলেই আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি তখন আমরা দীর্ঘ সময় ধরে, কারণ এটা জিয়াউর রহমান যখন এসছেন, যেটা পঙ্কজ বলছিলেন যে হানা ভোট 99%-এর উপরে হানা ভোট পড়ে, যেখানে ভোটার সংখ্যার থেকেও বেশি ভোট পড়েছে এরকম কাহিনীও আছে। তা ভোট প্রক্রিয়াটার মধ্যেই একটা মানে ভূতের বসবাস চলছে, এবং এই জায়গাটা আমাদেরকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা তত্ত্বাবধায়ক সরকার করলাম, তত্ত্বাবধায়ক সরকারটা টিকলো না ইন দ্যাট সেন্স, যেটাকে টেকানো হলো না। যদি তত্ত্বাবধায়ক সরকারটা, যদিও গণতান্ত্রিক প্রক্রিয়ার সাধারণ মূল্যবোধের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারটা যায় না, তারপরেও একটা মন্দের ভালো হিসাবে আমরা একটা আপাতকালীন একটা সমাধান খোঁজার চেষ্টা করেছিলাম। এবং সেখানে আমরা একটা কথা খুব ক্যাটাগরিক্যালি লিখেছিলাম, যেমন তখন তো আমরা ছাত্র আন্দোলনের নেতা, তো সেদিন যখন এই তিন জোটের রূপরেখা প্রকাশিত হলো, সেখানে 1 নম্বর দাবিটাই ছিল এরশাদের পদত্যাগ, দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সার্বভৌম সংসদ নির্বাচন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করা। এই জায়গাটাতেই আমরা গোলমালটা আবার করে ফেললাম। মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুর হত্যা, আমি এটাকে প্রতিবিপ্লব বলি, এবং সেই প্রতিবিপ্লবী পরিস্থিতির মধ্যে দিয়ে এদেশের সামরিক শাসকরা, পরপর 2টো সামরিক শাসক জিয়াউর রহমান এবং এরশাদ, এবং বিশেষভাবে পঞ্চম সংশোধনী, জিয়াউর রহমানের আমলের পঞ্চম সংশোধনী, বাংলাদেশের সংবিধানের পরিবর্তন,
এবং বাংলাদেশের সংবিধানকে একটা নিরপেক্ষ জায়গা থেকে একটা ধর্মের জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবং সেদিন তার পরবর্তীতে এসে এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম তৈরি করে বাংলাদেশের জনগণের মধ্যে, রাষ্ট্রের নাগরিকদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভক্তি তৈরি করে দিলেন এবং নাগরিকত্বের বিভক্তি তৈরি করে দিলেন, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 করে দিলেন। এই ঘটনাগুলো হচ্ছে, যদি একটা নির্বাচনী প্রক্রিয়া ধারাবাহিকতা থাকতো, জনগণের সকল অধিকারগুলোকে নিশ্চিত করা যেত, আমরা এটা পারছি না। আমাদের এখনো পর্যন্ত দেখেন, আমরা নির্বাচন আইন করছি না, আমরা তত্ত্বাবধায়ক থেকে যখন ফিরলাম আমরা সার্চ কমিটির মধ্যে গেলাম। এখন সংবিধানের সার্চ কমিটি কিভাবে বিরাজিত আর কিভাবে আমাদের প্রেসিডেন্ট এটাকে নিরপেক্ষভাবে লোক খুঁজে বার করবেন আর সেই নিরপেক্ষ লোক কিভাবে নির্বাচন পরিচালনা করবেন, এটা নিয়ে একটা ডিবেট আমাদের থেকেই যাচ্ছে। আবার নির্বাচনগুলো যখন আমাদের সম্পন্ন হচ্ছে তখন আমরা কেউ বলছি সূক্ষ্ম কারচুপি, কেউ বলছি স্থূল কারচুপি। এবং এগুলোর মধ্যে যেটা ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে, সেটা হলো রাজনীতিবিদদের হাতে নির্বাচনটা নেই, নির্বাচনটা চলে গেছে আমলাতন্ত্রের হাতে। এবং শুধু আমলাতন্ত্রের হাতে না, গত নির্বাচনটা তো ভয়াবহ ভাবে যা ঘটেছে, সেখানে নির্বাচন হলো, আমরা দাবি করছি নির্বাচন হয়েছে, কিন্তু যা ঘটেছে দুর্ঘটনা, যে সেখানে মানে এভিডেন্টারি প্রুফ যদি বলা হয়, তাহলে সেই এভিডেন্টারি প্রুফে আমলারা যে ক্ষমতা দেখিয়েছেন, এটা কিন্তু রাজনীতিবিদদের জন্য একটা কলঙ্কের বোঝা হয়ে দাঁড়িয়েছে। জি, এখনো দেখেন যে আমরা আগামীতে নির্বাচনে যাব, আবার একটা সার্চ কমিটি হবে এবং নেক্সট নির্বাচনে আমরা যাব, কিন্তু বিতর্কটার অবসান হচ্ছে না। তা আমার কথা হচ্ছে, এইখানে আমাদের একটা সাংবিধানিক, আমাদের হাতে আর সময় নেই। সবাইকে অনেক ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।